এতটাই ক্ষমতা হয়ে গিয়েছে যে তাকে কেউ কখনো ধরতে পারবে না। এটা মামুনের অভ্যাস হয়ে গিয়েছে যে যাকে পাবে, যখন তার মন মতো না হবে, তার চাহিদা পূরণ না হবে, সে মারবে, সে ফিজিক্যাল অ্যাসল্ট করবে। এটা আপনাদের কি মনে হয় যে কেন করছে সে? কারণ তার ওই সাহসটা হয়ে গেছে যে আমি যতবারই করি আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। প্রথমবার মারপিটের ঘটনায় আমি ওর পরিবারবর্গকে জানিয়েছি, পরিবারবর্গের সামনেই আমার প্রথমবারে মারপিটের ঘটনাটা হয়েছে। দ্বিতীয়বার এবং তৃতীয়বারের ঘটনাটা আমি ওর পরিবারকে জানিয়েছি, তারা আমলেই নেয়নি। ঠিক আছে, এই 3বার যেহেতু তারা আমলেই নেয়নি, চতুর্থবার সে আরও বেপরোয়া হয়ে গিয়েছিল। মানে প্রথমবার শুধু মুখে হিট করা ছিল, পরের বার সে মাথায় হিট করেছে, আমাকে রাস্তায় ফেলে দিয়েছে, আমার গাড়ি আমার উপরে দিয়ে চালিয়ে দেওয়ার অবস্থা করেছিল। যেই পরিপ্রেক্ষিতে আমি 999-এ কল করি। 999-এর কল রেকর্ড দেখলে বোঝা যাবে। এবং তারা অলমোস্ট সারাটা ক্ষণ আমার সাথে ফোনে ছিল, থানা আমার সাথে ফোনে ছিল। সো এই মামলাটা মিথ্যা মামলা না, এই মামলাটা মিথ্যা মামলা না। সমস্ত প্রমাণাদি এবং পুলিশের তদন্ত করার পরে চার্জশিট অনুযায়ী মামুন দোষী প্রমাণিত হওয়াতেই মহামান্য আদালত তাকে তলব করেছিল। প্রতিবারই সে এরকম যখন কোনো ঘটনা করেছে, তাকে কেউ তার পরিবার থেকে বলেন, তার সমাজ থেকে বলেন, বা তার বন্ধু বান্ধব থেকে বলেন, বা তার অভিভাবকদের থেকে বলেন, তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না, এটা সামাজিক জিনিস না, বা এটা কারোর জন্য ভালো না, এটা তোমার জন্যও ভালো না। আমি যে মামুনকে কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হব এরকম কিছু না। আমার একমাত্র উদ্দেশ্য মামলাটার যে আমি এক নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লাইফটা অনেকটাই পাবলিক, সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না ঘটে। এবং মামুন, যাকে আমি অনেক ভালোবাসি, সে যেন ব্যাপারটা বুঝে যে এটা ভালো না বা এটা খারাপ। আমার কোনো উদ্দেশ্য নাই যে তাকে আমি শাস্তি দেই, সে কারাগারে ঢুকে বসে থাকুক, না, এই ধরনের কিছু না। কিন্তু আমার সাথে মারামারির ঘটনাটা যেটা দেখেছেন 12 তারিখে, সেটা ছিল চতুর্থবার, 4 টাইমস, যে এত সিভিয়ার হয়ে গেছে। নর্মালি মারামারির ঘটনা যেটা হয়েছে সেটা হয়ে থাকে, হ্যাঁ, সেটা করেও। ওর মধ্যে একটা অভ্যাস আছে মানুষকে মারা, যেটা আপনারা ওর প্রোগ্রামেও দেখেছেন। একটা প্রোগ্রামেও সে এক্সাইটেড হয়ে, বন্ধু বলেন, ফ্যান বলেন, যাই বলেন, গায়ে হাত তুলেছে। তো আমার গায়ে হাত তুলেছে, বাইরের মানুষের গায়ে হাত তুলেছে, বন্ধুর গায়ে হাত তুলেছে, রকিব বলল রকিবের গায়েও হাত তোলা হয়েছে। তো তার মানে তার এটা অভ্যাস, এবং তার এই অভ্যাসটা কেউ চেঞ্জ করে নাই। তার মা বাবা বলেন, তার পরিবার বলেন, বা তার শিক্ষক শিক্ষিকা বলেন, কেউ তাকে চেঞ্জ করে নাই। ও এত বড় হয়ে গেছে, 2017 থেকে এখন হচ্ছে 2024, এই কবছরে ওকে কেউ শিখায়নি। এবং যতবার, যেমন ধরেন রংপুরের ঘটনাতে ওকে কিন্তু র্যাব ধরে নিয়ে গেছিল, আপনারা জানেন হয়তো, এবং মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে। এবং পরবর্তী যে দিয়াবাড়ির ঘটনাটা হলো, সেখানেও তাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা বলেন বা ডিবি তাকে ধরে নিয়ে গিয়েছিল, এবং সেখানেও মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো বারবার মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার কারণে যেটা হয়েছে, সে বুঝে গেছে যে আমি যতই ক্রাইম করি না কেন, আমি তো ছাড়া পাবো, একটা চিঠিতে সাইন করে লিখে চলে আসলে তো আমার কোনো ক্ষতি নাই, এটা তো আমার কোনো শাস্তি হচ্ছে না। আমি তো বুঝতে পারছি না, তাকে তো বোঝানো হচ্ছে না যে দেখো এই জিনিসটা করছে, এটা ঠিক না। অনেক রকম ক্রাইম হতে পারে, কিন্তু আপনি একটা মানুষের গায়ে কেন হাত তুলবেন? এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন? ও মদ খেতে যাবে, মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল। ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম? আপনাদের অনেক বক্তব্য সে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল, কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চড়থাপ্পড় মেরেছে। চড়থাপ্পড়ের নমুনাটা তো আপনারা দেখলেন। তো আমি তো খারাপ কাজ করতে মানা করেছি, আমি তো ভালো কিছু করতে মানা করিনি। এবং এর আগের 3বারের ঘটনাতেও একই হয়েছে, সে আমার মুখে মেরেছে। একটা মানুষকে মুখে কখন মারে? যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক, ওর এই চেহারাটা যেন, ওর আত্মবিশ্বাসটা যেন না থাকুক, ও আমাকে বারবার মুখে আঘাত করেছে। এবং প্রতিবারই এই ধরনের খারাপ কাজে বাধা দেওয়ার কারণে